ওকে, এই টপিকটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্র যে বিভিন্ন অংশ, আচ্ছা এই চিত্রটা লক্ষ্য করো যে রক্ত সংবহন তন্ত্র যদি বলা হয় কয় ধরনের, বলো তো একজন। দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র আর একটি হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। হুম, একজন বলো। আচ্ছা, যেটা বলছিলাম যে রক্ত সংবহন তন্ত্র বা সংবহন যে প্রক্রিয়া সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত সংবহন আর একটি হচ্ছে বদ্ধ সংবহন। তো খেয়াল করো, যখন রক্তটা কি হবে দেখো, যখন রক্তটা হৃৎপিণ্ড থেকে, আমি একটু দেখাই যে হৃৎপিণ্ড থেকে রক্তটা রক্তবাহিকার মাধ্যমে প্রবেশ করে কি হবে, হিমোসিলের মধ্যে মুক্ত হবে। কি হবে, হার্ট থেকে রক্তটা এই যে রক্তবাহিকা, এই যে রক্তবাহিকার মধ্যে দিয়ে আসবে, এসে কি হবে, হিমোসিলের মধ্যে এসে মুক্ত হয়ে যাবে। আবার হিমোসিল থেকে পুনরায় হার্টের মধ্যে যখন চলে যাবে তখন এই ধরনের সংবহনকে বলা হয় মুক্ত সংবহন। এটা কি বুঝছো? আশা করি বুঝোনি, কারণ আমি হিমোসিল কি যদি তুমি না জানো তাহলে তুমি এই সংবহন বুঝবা না। এটা মনে করো একটা ঘাসফড়িং, এটা একটা ঘাসফড়িং। ঘাসফড়িং এর দেহের যে গহ্বর, এই ঘাসফড়িং এর দেহের ভিতর যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় হিমোসিল। এবার বুঝছো? ঘাসফড়িং এর দেহের যে গহ্বর সেই গহ্বরকে বলা হয় হিমোসিল। তো আমি যদি এরকম করে দেখাই, এই যে এই জায়গাগুলোতে কি থাকে, রক্তবাহিকা থাকে। এই রক্তবাহিকা থেকে কি হবে, রক্তটা এই হিমোসিলের মধ্যে চলে আসবে, হিমোসিল থেকে আবার চলে যাবে এই রক্তবাহিকার মধ্যে। তাহলে এই ধরনের রক্ত সংবহনকে বলা হয় মুক্ত রক্ত সংবহন পদ্ধতি। বুঝছো এবার? এক্ষেত্রে কি হয় বললাম, হার্ট থেকে দেহের গহ্বরের মধ্যে চলে আসবে, দেহের গহ্বর থেকে কি হবে, আবার হার্টে চলে যাবে যখন রক্তটা, তখন সেটাকে বলা হয় মুক্ত সংবহন। আর বদ্ধ সংবহন হচ্ছে কি, হৃৎপিণ্ড থেকে রক্তটা সম্পূর্ণরূপে আবদ্ধ পথের মধ্য দিয়ে পরিবাহিত হবে, অর্থাৎ ধমনী এবং শিরার মধ্য দিয়ে বা কৌশিক জালিকার মধ্য দিয়ে আবদ্ধ অবস্থায় যখন পরিবাহিত হবে, এরকম দেহের যে গহ্বর, এই দেহ গহ্বরের মধ্যে যখন রক্তটা আসবে না তখন সেটাকে বলা হয় বদ্ধ সংবহন। এবার বুঝছো? রক্তটা যখন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পরিবাহিত হবে, বুঝছো, তখন সেটাকে বলা হচ্ছে কি বদ্ধ সংবহন। অর্থাৎ এই যে এটাকে মনে করো ধমনী, এটা হচ্ছে ধমনী, ধমনীর সাথে লাগানো থাকলো হৃৎপিণ্ড, তাহলে এই এখান থেকে কি হবে, রক্তটা সম্পূর্ণরূপে আবদ্ধ পথে পরিবাহিত হবে। অর্থাৎ এই যে ফাঁকা যে জায়গাটা, এটাকে এরকম ফাঁকা যে গহ্বরের মধ্যে আসবে না, না এসে রক্তটা যখন বদ্ধ পথের মাধ্যমে পরিবাহিত হবে তখন সেটাকে বলা হচ্ছে কি বদ্ধ সংবহন। এবার বুঝছো? কি বুঝেছো? তো আবার বলো, কথা বুঝি নেই। রক্তটা যখন নির্দিষ্ট নালীর মধ্য দিয়ে প্রবাহিত হবে, আমাদের যেমন ধমনী শিরা আছে না,
রক্তটা যখন এরকম আবদ্ধ পথে পরিবাহিত হবে, এই যে এটা মনে করো ধমনী বা শিরা, তো রক্তটা যখন ধমনী বা শিরার মধ্য দিয়ে একেবারে আবদ্ধ অবস্থায় পরিবাহিত হবে, তখন সেটাকে বলা হবে বদ্ধ সংবহন। আর ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, রক্তটা এরকম আবদ্ধ পথে পরিবাহিত হচ্ছে না, না হয়ে কি হচ্ছে, ঘাসফড়িং এর দেহের যে গহ্বর, সেই দেহের গহ্বরের মধ্যে রক্তটা চলে আসবে যখন, তখন সেটা হচ্ছে মুক্ত। এবার বুঝছো? তো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র দেখি। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র অনুন্নত এবং উন্মুক্ত বা ল্যাকুনার প্রকৃতির। রক্ত সংবহনের জন্য ঘাসফড়িং এর নালীগুলি শিরা বা কৌশিক জালিকা গঠন করে না। আর কি, যে এদের রক্ত দেহের উন্মুক্ত বা ফাঁকা স্থানে মুক্ত হয় বলে এদের রক্ত সংবহন তন্ত্রকে মুক্ত সংবহন তন্ত্র বলা হয়। ক্লিয়ার? তো এখন দেখেন ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? 3টি অংশের নাম একটু দেখেন। হিমোসিল, হিমোলিম্ফ আর পৃষ্ঠীয় বাহিকা, এই 3টা নাম মুখস্থ করেন। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত? 3টা। কি কি? হিমোসিল আর পৃষ্ঠীয় বাহিকা। আগে 3টা নাম বুঝো, তারপরে আমি পড়া বোঝাই দিচ্ছি। হিমোসিল, আমি তো বললাম ঘাসফড়িং এর দেহের ভিতর যে গহ্বর থাকে, এই যে দেহের ভিতর যে ফাঁকা জায়গাটা থাকছে, এই ফাঁকা জায়গাটাই হলো হিমোসিল। তো হিমোসিল শব্দটা তুমি যদি লক্ষ্য করো, এখানে দেখো 2টা শব্দ আছে। একটা হচ্ছে হিম, হিম মানে হচ্ছে রক্ত, আর একটা হচ্ছে সিল মানে হচ্ছে গহ্বর। তাহলে এখানে হিম যোগ সিল ইকুয়াল টু হিমোসিল। বুঝছো? তাহলে দেখো, হিম মানে রক্ত, সিল মানে গহ্বর। তাহলে এই হিম, হিম আর সিল, এই 2টা শব্দ মিলেই হচ্ছে কি হিমো। হ্যাঁ, রক্ত গহ্বর না, রক্তপূর্ণ দেহ গহ্বর। তাহলে ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বর কি বলা হচ্ছে কি হিমোসিল। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে ঘাসফড়িং এর যে রক্ত, সেই রক্তকে বলা হয় হিমোলিম্ফ। ঘাসফড়িং এর রক্তকে কি বলে? ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ। হিমোলিম্ফটা আবার আসছে 2টা শব্দ থেকে। দেখো, হিম মানে কি বললাম? হিম মানে কি? রক্ত। আর লিম্ফ মানে কি জানো? লিম্ফ মানে লসিকা। তাহলে দেখো, হিমোসিল, এবার আমি একটু বোঝাই দিই, মনোযোগ দিয়ে শোনো। ঘাসফড়িং এর, হ্যাঁ এবার মনোযোগ দিয়ে শোনো, এবার আমি বোঝাই দিই। ঘাসফড়িং এর দেহের ভিতর যে ফাঁকা জায়গাটা থাকে, যে গহ্বরটা থাকে, সেই গহ্বরটাকে বলা হয় কি হিমোসিল। ঘাসফড়িং এর যে দেহের গহ্বর, সেই দেহ গহ্বরকে বলা হয় কি হিমোসিল। আচ্ছা, আর হিমোসিল আবার যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, সেই তরল পদার্থকে বলা হয় হিমোলিম্ফ। ক্লিয়ার? আচ্ছা, হিমোলিম্ফ, লিম্ফ মানে লসিকা আর হিম মানে হচ্ছে রক্ত। তো ঘাসফড়িং এর যে রক্ত আর লসিকা, ঘাসফড়িং এর রক্ত এবং লসিকা একসাথে যুক্ত অবস্থায় থাকে, এই জন্য ঘাসফড়িং এর রক্তকে বলা হয় হিমোলিম্ফ। এবার বুঝছেন? আচ্ছা, এখন যেটা দেখছি আমরা,
সেটি হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। ঘাসফড়িং এর পিঠের দিকে দেখেন এই যে নলাকার যে অংশগুলি, তাহলে এই পেছনের এই অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা, সামনের এই নলাকার অংশটাকে বলা হয় সম্মুখ অ্যাওর্টা, আর এই যে এই অংশগুলিকে বলা হয় হার্টের প্রকোষ্ঠ। তাহলে হৃৎপিণ্ড, সম্মুখ অ্যাওর্টা, পশ্চাৎ অ্যাওর্টা, অ্যাওর্টা মানে মহাধমনী, সম্মুখ মহাধমনী, পশ্চাৎ মহাধমনী আর হৃৎপিণ্ড, এই তিনটা মিলেই হয় পৃষ্ঠীয় বাহিকা। বুঝছো? খেয়াল করো, আমি আবার বলছি, এই যে নলাকার অংশটা এখানে দেখছো, এই নলাকার অংশটার নাম হচ্ছে সম্মুখ মহাধমনী। আর পেছনে দেখো আর একটা নলাকার অংশ, এটাকে বলা হয় পশ্চাৎ মহাধমনী। বইতে লেখা আছে অ্যাওর্টা, অ্যাওর্টা মানে মহাধমনী। আর এই যে ফানেল আকৃতির এই অংশগুলো, এইগুলো হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে পৃষ্ঠীয় বাহিকার মধ্যে থাকবে সম্মুখ মহাধমনী, পশ্চাৎ মহাধমনী আর হৃৎপিণ্ড। তাহলে এই তিনটা মিলেই হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। এখন পৃষ্ঠীয় বাহিকা কেন বলা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে 7টা। 7টা। এক, এই যে দেখো, এই যে এই পর্যন্ত একেবারে 7টা প্রকোষ্ঠ যতটুকু যাচ্ছে সেই পর্যন্ত। ঠিক আছে? তো এখন আমরা পরেরটা দেখি, চলো। তো আমরা অলরেডি এগুলি বলে ফেলেছি। এইবার দেখো, ঘাসফড়িং এর যে দেহ গহ্বর, সেই দেহ গহ্বরের মধ্যে পর্দা থাকে 2টা। কয়টা থাকে পর্দা? 2টা। আচ্ছা, আমি একটা চিত্র আঁকি এখানে। এইটা মনে করো ঘাসফড়িং এর একটা দেহ গহ্বর। ঠিক আছে, এই একটা দেহ গহ্বর হলো। তো এইখানে একটা পর্দা আমি দিয়ে দিলাম, আর এইখানে একটা পর্দা দিয়ে দিলাম। এই যে মানে এই 2টা পর্দা, একটা পর্দা একটা পর্দা। আচ্ছা, এই পর্দাটা দেওয়ার ফলে যে হিমোসিলটা কয়টা প্রকোষ্ঠে বিভক্ত হয়ে গেল? পর্দা 2টা। এই যে পর্দা হচ্ছে 2টা, এই 2টা পর্দা দেওয়ার ফলে হিমোসিলে কয়টা চেম্বার হয়ে গেল, প্রকোষ্ঠ হয়ে গেল কয়টা? একটা, 2টা, 3টা। এই যে একটা, এই একটা, আর এই একটা। তাহলে মোট কয়টা প্রকোষ্ঠ হলো? 3টা প্রকোষ্ঠ আর 2টা পর্দা। আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি আসে পৃষ্ঠীয় অনুপ্রস্থ পর্দা কয়টা থাকবে? 2টা। অঙ্কীয় অনুপ্রস্থ পর্দা থাকবে কয়টা? একটা। তাহলে মোট 2টা পর্দা। এই 2টা পর্দা কি করলো? ঘাসফড়িং এর দেহের যে গহ্বর, সেই এই যে হিমোসিলে 3টা প্রকোষ্ঠ তৈরি করলো। তাহলে এই প্রকোষ্ঠগুলোকে বলা হয় সাইনাস। কি বলে? সাইনাস। তাহলে যদি বলা হয় ঘাসফড়িং এর দেহে সাইনাস কয়টা? সাইনাস কয়টা? 3টা। সাইনাস থাকবে 3টা। আচ্ছা, এবার দেখো 1 2 3। সাইনাস কয়টা? 3টা। প্রথম সাইনাসটাকে বলা হচ্ছে কি পেরিকার্ডিয়াল সাইনাস, দ্বিতীয়টাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস, আর তৃতীয়টাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। আচ্ছা, তোমরা যখন হাসপাতালে যাও, কোন ডাক্তারের ক্লিনিকের সামনে লেখা থাকে কার্ডিওলজিস্ট? যে ডাক্তারের সামনে লেখা থাকে কার্ডিওলজিস্ট, তো সে ডাক্তার হৃৎপিণ্ডের ডাক্তার। আচ্ছা, এইবার খেয়াল করেন তো, প্রথমটার সাথে কি কার্ডিয়া এই শব্দটার সম্পর্ক আছে? লেখা আছে কার্ডিয়া? পেরিকার্ডিয়াল লেখা আছে। তো এইখানে এটার নাম কি? এই যে এগুলির নাম কি বললাম একটু আগে? হৃৎপিণ্ড না? তাহলে পেরিকার্ডিয়াল গহ্বরে কে থাকবে? হৃৎপিণ্ড থাকবে। আচ্ছা, এবার বলেন হৃৎপিণ্ড কি ঘাসফড়িং এর দেহের পিঠের দিকে থাকবে নাকি বুকের দিকে? পিঠের দিকে। তাহলে 1 নাম্বার যে গহ্বর, হ্যাঁ 1 নাম্বার যে গহ্বর,
সেই গহ্বরকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস কেন বলা হচ্ছে? কারণ এই গহ্বরের মধ্যে বা এই সাইনাসটার মধ্যে হাড় থাকে। ক্লিয়ার? দুই নাম্বারটার নাম হচ্ছে কি? পেরিভিসেরাল সাইনাস। ভিসেরা মানে হচ্ছে মানে দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহ, বিশেষ করে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, তারপরে হচ্ছে প্রজনন তন্ত্র, এই অঙ্গগুলি। তাহলে এই যে যদি বলা হয় যে এই পেরিভিসেরাল সাইনাস অঙ্কীয় পর্দার নিচে না উপরে? পেরিভিসেরাল সাইনাস ভালো করে দেখো, অঙ্কীয় পর্দার নিচে না উপরে? আর পৃষ্ঠীয় পর্দার? আচ্ছা, তিনটা সাইনাসের মধ্যে এটা কি মাঝখানে নাকি নিচে নাকি উপরে? মাঝখানে যে সাইনাস সেটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। এবং এই সাইনাসের মধ্যে কি থাকবে? পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশগুলি থাকবে, তারপরে রেচনতন্ত্রের বিভিন্ন অংশগুলি থাকবে, প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশগুলি এই সাইনাসটার মধ্যে থাকবে। আর নিউরাল শব্দটা আসছে নিউরন থেকে। নিউরন কি জিনিসটা? স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলি থাকবে। হ্যাঁ, স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশগুলি থাকবে কি পেরিনিউরাল সাইনাসে। এইটুক কি বুঝছেন? আচ্ছা, পরেরটায় যাই। হিমোসিল আমরা বলেছি। তো হিমোলিম দেখো, ঘাসফড়িং এর রক্ত হিমোসিল নামক গহ্বরে লসিকার সাথে মিশে থাকে বলে রক্তকে হিমোলিম বলে। আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছি যে ঘাসফড়িং এর যে রক্ত, যেটাকে বললাম হিমোলিম, এটা কি হচ্ছে যে রক্ত আর লসিকা একসাথে মিশে থাকে বলে এটাকে বলা হচ্ছে হিমোলিম। আচ্ছা, হিমোলিম্পে আবার দেখেন কয়টা অংশ থাকে? একটা অংশ থাকে রক্ত রস, আর একটা হচ্ছে হিমোসাইট। কি কি থাকে? দুইটা অংশ থাকে, রক্ত রস আর হিমোসাইট। হিমোসাইট হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঘাসফড়িং এর যে শ্বেত রক্তকণিকা সেটা হচ্ছে হিমোসাইট। তো এখন একজন বলেন তো, তাহলে হিমোসাইটের কাজ কি হতে পারে? জি স্যার। হিমোসাইট হচ্ছে এক ধরনের লিউকোসাইট, মানে শ্বেত রক্তকণিকা। তো হিমোসাইটের কাজ কি হবে? রোগ প্রতিরোধ করা। রক্তকণিকার কাজ। হ্যাঁ, রোগ প্রতিরোধ করা, রোগ প্রতিরোধ, জীবাণু ধ্বংস। ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা এখন দেখি এই তথ্যগুলো একটু দেখো। রক্তরসের শতকরা 70% হচ্ছে পানি, তারপরে খনিজ লবণ, খাদ্য সার এবং বর্জ্য পদার্থ। রক্তরসের মধ্যে কি কি থাকবে দেখে নাও। 70% পানি, হ্যাঁ 70% থাকবে পানি, খনিজ লবণ থাকবে, খাদ্য সার থাকবে এবং বর্জ্য পদার্থ থাকবে। আচ্ছা, হিমোসাইট। হিমোসাইটের মধ্যে কি কি থাকে দেখো। কি বললাম যে হিমোসাইট হচ্ছে বর্ণহীন শ্বেত রক্তকণিকা, আর প্রতি ঘন মিলিমিটার রক্তে 15 থেকে 60,000 হিমোসাইট থাকে। তো আমরা যে হিমোলিম্পের কথা বললাম, হিমোলিম্পের কাজগুলি দেখো। খাদ্য সার, রেচন পদার্থ, হরমোন এবং খনিজ লবণ কি করে পরিবহন করে। আর হিমোসাইটগুলো কি করে? জীবাণু ধ্বংস করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে। হিমোসাইটগুলি কি করে? জীবাণু ধ্বংস করে এবং রক্ত তঞ্চনে সাহায্য করে। আর রক্ত তঞ্চন মানে রক্ত জমাট বাঁধা, ব্লাড ক্লটিং এ, ডানার সঞ্চালন এবং খোলস মোচনেও কিন্তু এরা সাহায্য করে। তো পৃষ্ঠীয় বাহিকা কিন্তু আমরা অলরেডি বলেছি। দেখো, পৃষ্ঠীয় বাহিকার মধ্যে কি কি ছিল দেখো। যে সম্মুখ অ্যাওর্টা, অ্যাওর্টার বাংলা হচ্ছে কি? মহা ধমনী। তাহলে সামনের দিকে নলাকার যে অংশটা দেখছি এটা হচ্ছে সম্মুখ অ্যাওর্টা, আর পেছনের দিকে নলাকৃতির অংশ যেটা সেটাকে বলা হচ্ছে পশ্চাৎ অ্যাওর্টা। আর কি বলছিলাম যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এইগুলি হচ্ছে সব পৃষ্ঠীয় বাহিকা। পৃষ্ঠীয় বাহিকা কেন বলা হচ্ছে? কারণ এটা থাকে পৃষ্ঠ দিকে। তুমি ওই যে দেখো রিয়েল একটা ঘাসফড়িং দেখানো হয়েছে, তার হাড়টা কিন্তু দেখানো হয়েছে। দেখো, হাড়টা কিন্তু পৃষ্ঠ দিকে থাকছে, পিঠের দিকে থাকছে, এই জন্য বলা হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। ঠিক আছে?
তো দেখো ঘাসফড়িং এর হিমোসিলের পৃষ্ঠদেশে টার্গামের নিচে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র অবস্থিত। তাহলে ঘাসফড়িং এর হার্টের প্রকোষ্ঠ কয়টি? 7টি। তেলাপোকার কয়টি? তেলাপোকা 13টি। ঠিক আছে, অনেক বড় হৃদয়ের জিনিস তেলাপোকা। 13টা প্রকোষ্ঠ থাকে, মানুষের মতো ছোট না, 4টা। আচ্ছা, ঘাসফড়িং এর হিমোসিলের পৃষ্ঠদেশে টার্গামের নিচে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদযন্ত্র অবস্থিত এবং প্রতিটি প্রকোষ্ঠ দেখো ফানেল আকৃতির। এই যে আমি একটু ছবি এঁকে দেখাই, এই প্রকোষ্ঠগুলি যদি আমি দেখি তাহলে কিন্তু এরকম ফানেলের মতো, দেখছো? এই যে এই প্রকোষ্ঠটা দেখো, এটা কিন্তু ফানেলের মতো। হ্যাঁ, ফানেলের মতো। আচ্ছা, এর প্রকোষ্ঠ দেখো তো চওড়া কি নিচের অংশে না উপরের অংশ? উপরের অংশ কে বলছে চওড়া? আমি বলছি এইটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে আপ, আর এটা হচ্ছে ডাউন, মানে নিচের অংশ। তাহলে এই দুইটা অংশের মধ্যে কোনটা অংশ চওড়া? তাহলে নিচের অংশ থাকবে দেখো চওড়া। তো বলা হচ্ছে প্রতিটি প্রকোষ্ঠ ফানেল আকৃতির এবং পশ্চাৎ অংশ চওড়া এবং সম্মুখ অংশ দেখো সরু। ঠিক আছে, তাহলে যে সম্মুখ অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে সরু আর পেছনের অংশটা হচ্ছে কি চওড়া। আচ্ছা, এরপরে দেখো এরপরে কি বললাম যে এই যে চওড়া যে অংশটা রয়েছে, এই চওড়া অংশে এরকম যে চওড়া অংশটা, এই চওড়া অংশে দুইটা ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রর নাম কি? এই ছিদ্রর নাম হচ্ছে কি অস্টিয়া। কি নাম? অস্টিয়া। এই ছিদ্রর নাম হলো অস্টিয়া। আচ্ছা, এবার আমরা পরেরটা দেখি। বেসিক জিনিস যদি না বুঝো তাহলে পরে বিপদে পড়বে, যেন ক্লিয়ার না হইলে বলবা। তাহলে অস্টিয়া নামক ছিদ্র দিয়ে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে প্রবেশ করে এবং হৃদযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠের অঙ্কীয় তলের দুই পাশে ত্রিভুজ আকৃতির অ্যালারি পেশি থাকে। এই যে এখানে ত্রিকোণাকার যে পেশিগুলি দেখো, এই যে এখানে যে ত্রিভুজ আকৃতির এই যে এই পেশিগুলিকে বলা হচ্ছে কি অ্যালারি পেশি। তো প্রত্যেকটা প্রকোষ্ঠে অ্যালারি পেশি কয় জোড়া থাকে? এক জোড়া। তো যদি বলা হয় ঘাসফড়িং এর অ্যালারি পেশি কি হয়, যে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি করে? অ্যালারি পেশি সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি করে? যে রক্ত সংবহনে সাহায্য করে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখি টার্গাম কি স্যার? টার্গাম ঘাসফড়িং এর পিঠের দিকের যে অংশটা, সেই অংশটাকে বলা হয় টার্গাম। ঘাসফড়িং এর পৃষ্ঠ দিকের এই যে পিঠের দিকের যে অংশটা, এই অংশটাকে বলা হয় টার্গাম, আর অঙ্কীয় দিকের এই অংশটাকে বলা হয় স্টার্নাম। আচ্ছা, যেটা বলছিলাম কি হবে দেখো, তো রক্ত প্রথমে কি হবে পেরিভিসেরাল যে সাইনাস আমরা দেখি, এই যে মাঝখানের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠকে বলে পেরিভিসেরাল সাইনাস। তো পেরিভিসেরাল সাইনাস হতে রক্তটা কোথায় প্রবেশ করবে বলো তো? পেরিভিসেরাল সাইনাস হতে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করবে। তো রক্ত যখন পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করবে তখন হার্ট থাকে প্রসারিত। হৃৎপিণ্ড কিভাবে থাকবে? হৃৎপিণ্ড থাকবে প্রসারিত অবস্থায়। এবং যখন হৃৎপিণ্ড প্রসারিত অবস্থায় থাকবে তখন দেখো যে অস্টিয়া কি খোলা না বন্ধ? অস্টিয়া খোলা থাকবে স্যার। আচ্ছা, অস্টিয়া যদি খোলা থাকে তাহলে এই রক্ত কোথায় প্রবেশ করবে? পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্তটা প্রবেশ করবে কোথায়? রক্ত প্রবেশ করবে এই হার্টের প্রকোষ্ঠের মধ্যে। রক্ত প্রবেশ করবে এই ছিদ্র দিয়ে হার্টের কোথায়? চেম্বারের মধ্যে।
গহ্বরের মধ্যে প্রবেশ করবে। এবার সবগুলো প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে, খেয়াল করো, সবগুলো প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন হার্টের কি হবে, সংকোচন ঘটবে। এবং হার্টের যখন সংকোচন ঘটবে তখন কি হবে, এই যে এই অস্ট্রিয়াগুলি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি হবে, রক্তগুলো এই যে পিছনের যে প্রকোষ্ঠ, এই পিছনের প্রকোষ্ঠ থেকে পর্যায়ক্রমে সামনে, তারপরে এইভাবে সামনে থেকে পরবর্তীতে রক্ত চলে আসবে কোথায়, মাথার সাইনাসে। কোথায় আসবে, মাথার যে গহ্বর থাকে, মাথার যে সাইনাস, সেই সাইনাসের মধ্যে রক্তটা চলে আসবে। আসার পরে এইবার রক্তটা কোথায় প্রবেশ করলো বলো, পেরিভিসেরাল সাইনাসে। পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত এরপরে কোথায় চলে যাবে, পেরিনিউরাল সাইনাসে। হ্যাঁ, পেরিভিসেরাল থেকে রক্ত চলে আসবে পেরিনিউরাল সাইনাসে। তো এরপরে পেরিনিউরাল সাইনাস থেকে আবার চলে যাবে পেরিভিসেরালে, পেরিভিসেরাল থেকে আবার পেরিকার্ডিয়াল, এইভাবে পর্যায়ক্রমে কিন্তু রক্ত যে সংবহন সেই প্রক্রিয়াটা চলতে থাকবে। বুঝছো? তাহলে নিচের সাইনাস থেকে কই যাবো স্যার? পেরিনিউরাল সাইনাস নিচেরটার নাম। তো মনে রাখতে হবে, হার্টের যখন সংকোচন ঘটে তখন এই অস্ট্রিয়াগুলো বন্ধ থাকবে, আর হার্টের যখন প্রসারণ ঘটবে তখন এই ছিদ্রগুলি খোলা থাকবে। তো এবার দেখো, দেহের পশ্চাৎ প্রান্ত থেকে শুরু হয় এবং সম্মুখ প্রান্তে গিয়ে কি হবে, এই যে রক্ত সংবহন এই জিনিসটি শেষ হবে। এবং প্রতি মিনিটে ঘাসফড়িং এর হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে কতবার, 100 থেকে 110 বার। পরীক্ষায় আসলে কি পারবেন নাকি পারবেন না? তাহলে আবার বলি, পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত চলে যাবে কোথায়, হৃৎপিণ্ডের যখন প্রসারণ ঘটবে তখন হৃৎপিণ্ডের অস্ট্রিয়া দিয়ে প্রবেশ করবে হৃৎপিণ্ডের গহ্বরে। তারপরে কোথায় চলে যাবে, হৃৎপিণ্ডের সংকোচন যখন ঘটবে, সংকোচন ঘটলে তখন পৃষ্ঠীয় যে ধমনী, সেই পৃষ্ঠীয় ধমনী দিয়ে রক্ত চলে যাবে কোথায়, মাথার গহ্বরে, মস্তকের সাইনাসে। মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাসে চলে যাবে, পেরিকার্ডিয়াল সাইনাস হয়ে পেরিনিউরাল সাইনাসে চলে যাবে। এবং সেখান থেকে আবার কোথায় যাচ্ছে, পেরিভিসেরাল সাইনাসে, পেরিভিসেরাল থেকে পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল থেকে এইভাবে কি হবে, চক্রাকারে এই সংবহন প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকবে। এই যে দেখো, তো এই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, ঘাসফড়িং এর যে সংবহন, সেই সংবহন প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে। এটা কি বোঝা গেছে? তো একজন বলো, হিমোলিম কাকে বলে? হ্যাঁ, ঘাসফড়িং এর হিমোসিল যে তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকছে সেটা কি বলছে, হিমোলিম। আর হিমোসিল কি জিনিস? স্যার হিমোসিল মানে স্যার রক্ত গহ্বর স্যার। কার দেহ গহ্বর? হ্যাঁ, এটা বলতে হবে তো। স্যার হিমো তো রক্ত না স্যার? হ্যাঁ স্যার, ও যে বললো দেহ গহ্বর, ঘাসফড়িং এর রক্তপূর্ণ, ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। আসতেছে, ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। ঠিক আছে? তো আজকে যেটুকু পড়ানো হলো এই পর্যন্ত কি আপনারা বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তো আমি লিংক একটা দিয়ে দিব, সেই লিংকে গিয়ে আপনারা পরীক্ষাগুলি দিবেন। ঠিক আছে? শুধু বলেন যে স্যার, কিন্তু কেউ পরীক্ষা তো দেন না। এবং আরেকটু বলে দিই যে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।